স্বাতী সেনগুপ্তের লেখা গল্প শেষ ইচ্ছা। ভোরবেলা হাঁটার অভ্যাস অবনীর বহুদিনের, কিন্তু কদিন ধরে পায়ের মাসলে একটা টান অনুভব করছেন। হাঁটতে কষ্ট হচ্ছে বেশ, তাই আজ দিন তিনেক হলো তিনি যেতে পারছেন না। সেজন্য তার খুব মন খারাপ। ভোরবেলার বাতাসে একটা খুব সুন্দর সোঁদা গন্ধ থাকে, যা অবনীর খুব ভালো লাগে। বেলা বেড়ে গেলে সেই গন্ধটা কেমন অন্যরকম রুক্ষ হয়ে যায়। তাই রোজ ভোরবেলা বেরিয়ে বুক ভরে নিয়ে ফেরেন তিনি ওই সুগন্ধ সারাদিনের জন্য। কিন্তু পায়ের এই ব্যথাটা তার রোজের নিয়মকে ব্যাহত করছে। একা সংসার অবনী ঘোষের। তার স্ত্রী বছরখানেক আগে চলে গেছেন তাকে ছেড়ে। একমাত্র মেয়ে রাধার বিয়ে হয়ে গেছে তার অনেক আগেই। মেয়ের শ্বশুরবাড়ি ঝাড়খণ্ডের মধুপুরে। ভারী সুন্দর জায়গা। অবনী বহুবার গেছেন সেখানে। মেয়ের বিয়ের আগে থেকেই মধুপুর তার অন্যতম আকর্ষণের স্থান। মেয়ের বিয়ের পরেও তার স্ত্রীকে নিয়ে সেখানে বেশ কয়েকবার গেছেন। মায়ের মৃত্যুর পরে রাধা বহু অনুরোধ করেও বাবাকে সেখানে নিয়ে যেতে পারেননি। অবনী বলেন, তোর মাকে একা রেখে যাই কিভাবে? তোর মা আমাকে ছাড়া কোনোদিন একা থেকেছে নাকি? রাধা চোখে জল নিয়ে ফিরে গেছে নিজের সংসারে। ভেবেছে কিছুদিন পরে নিয়ে যাবে তার বাবাকে। কিন্তু সেই কিছুদিন এখন প্রায় 1 বছর। অবনী একাই থাকেন নিজের মতন করে। সাথে থাকেন তার চিরসঙ্গিনী চারু, তার কল্পনায়, অনুভবে। মা মারা যাবার পরে রাধা তার বাবাকে দেখাশোনা করার জন্য রাবিয়াকে বলেছিল সারাদিন থাকতে। আর রাবিয়ার বর আলমকে অনুরোধ করেছিল রোজ সকালে কাজে যাওয়ার আগে অবনীকে দেখে যাওয়ার জন্য। আলম রাজি হয়ে যায় সাথে সাথেই। কারণ আজকে আলম আর ওর বউ যে একসাথে আছে সেটা শুধুমাত্র চারুর জন্য। কর্পোরেশনে কাজ করতেন চারুবালা। 10টা থেকে 4টে পর্যন্ত অফিস করে তিনি চলে যেতেন বিধান সরণির বস্তিতে। সেখানে চারুর আসার অপেক্ষায় থাকতো অনেক মানুষ। বিকেল 5টা থেকে 6টা তাদের সাথে সময় কাটিয়ে বাড়ি ফিরে আসতেন। তার নিত্যদিনের এই কাজের কথা অজানা ছিল বাড়িতে। হয়তো চারুর মনে হয়েছিল, এতে বলার কি আছে? কি এমন মহান কাজ তিনি করছেন যেটা ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানাতে হবে? কিন্তু যেদিন তিনি মারা যান সেদিন তাঁকে শেষবারের মতন বিদায় জানাতে এসে বস্তির মানুষগুলো কেঁদে ভাসিয়েছিল। তারা তাদের মাথার উপরে স্বেচ্ছায় গড়ে ওঠা আচ্ছাদনটা হারিয়ে ফেলেছিল যে। মানুষগুলোর হাহাকার দেখে অবনীর চারুর প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা দ্বিগুণ হয়ে গিয়েছিল সেদিন। নিপুণ হাতে সংসার আর অফিস সামলে তিনি যে এমন একটা নিঃস্বার্থ সমাজসেবায় জড়িত ছিলেন সেটা ভেবেই তার গর্ব হচ্ছিল। চারুর মুখাগ্নির নিয়ম পালনের সময় একটি ছেলে অবনীর পাশে পাশেই ঘুরছিল। এমনকি মুখে আগুনটা ছোঁয়ানোর সময়ও তিনি অনুভব করেন ছেলেটা তার হাতটা আলতো করে ধরেছিল। বুঝে উঠতে পারেননি অবনী কারণটা। ভেবেছিলেন সব কাজ মিটে গেলে ছেলেটির কাছে জানতে চাইবেন। কিন্তু কাজের শেষে ওই শ্যামবর্ণ মাথায় ঝাঁকড়া চুলে ছেলেটাকে কোথাও দেখতে পাননি অবনী। খুব চেনা লেগেছিল ছেলেটির মুখশ্রী অবনীর। যেন আগেও তাকে দেখেছেন, কিন্তু মনে করতে পারেননি। পরে বস্তির কয়েকজনের কাছে খোঁজ করেও জানা যায়নি তার পরিচয়। আশ্চর্য হন অবনী, কে হতে পারে ছেলেটা এটা ভেবে। আর কেনই বা ছেলেটিকে তার ভীষণ চেনা মনে হয়েছিল। আলম সেই বস্তিতেই থাকে যেখানে চারু রোজ যেতেন। স্টেশনের ধারে একটা ছোট চায়ের দোকানে সে কাজ করত। রোজ অফিস ফেরার পথে তিনি সেখানে বসতেন চা খাওয়ার জন্য। সেখানেই আলাপ আলমের সাথে। গরিব হলেও ভারী সুন্দর ছিল তার ব্যবহার। চারুর ভালো লাগতো ছেলেটার সাথে কথা বলতে। তিনি জেনেছিলেন টাকার অভাবে আলম লেখাপড়ার ইচ্ছে থাকলেও করতে পারেনি। সংসারের প্রয়োজনে সে অনেক ছোট থেকেই কাজ করা শুরু করেছে। আলাপটা খুব তাড়াতাড়ি অনেক সহজ হয়ে গিয়েছিল আলমের স্বভাবের জন্য। চারুর মনে হয়েছিল সুযোগ পেলে সে এখনো শিখতে চায়। আচ্ছা আলম, তোকে যদি কেউ পড়ায় তুই পড়বি? হাসালেন দিদিমণি। আমাকে কে পড়াবে? সে তো পরের কথা, আগে তুই বল। কেন পড়বো না? কিন্তু আমাদের মতন গরিবদের কে পড়াবে গো ভালোবেসে? তোকে যদি আমি কোনো স্কুলে ভর্তি করে দিই তাহলে? গেছিলাম গো দিদিমণি, ওই ওদিকে রাতের স্কুলে, কিন্তু সেখানে সব মদ মাতালদের ভিড়, পড়াশোনা হয় না। আর আমি যদি পড়াই তোকে? সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। তাহলে তো বেশ হয় গো দিদিমণি।
আমার মতন আরও কজন আছে, তারাও আমার মতোই অভাগা। বেশ তো, তুই সবার সাথে কথা বলে একটা জায়গা ঠিক কর। আমি রোজ বিকেলে তোদের সবাইকে পড়াবো। সেই শুরু। প্রথম দিনে আলম তার সাথে নিয়ে এসেছিল রাবিয়াকে। ওদের একসাথে দেখেই চারু বুঝেছিলেন ওদের মধ্যে ভালোবাসা আছে। কিন্তু রাবিয়া বিবাহিতা। ধীরে ধীরে রাবিয়াই তাকে জানিয়েছিল নিজের কথা। টাকার জন্য রাবিয়ার বাবা মা তাকে এক বুড়ো লোকের সাথে বিয়ে দেয়, যার ঘরে আরও একটা বউ বাচ্চা আছে। বছর 22-এ রাবিয়াকে দিয়ে তার ঘরের সব কাজ করাতো, এমনকি তাকে মারধরও করত। কখনো কখনো তার ঘরে বাইরের লোকও ঢুকিয়ে দিত। গ্রামের সরল মেয়ে শহরের বস্তিতে এসে নিজের সারল্য হারিয়ে ফেলেছিল। ঠিক সেই সময় তার আলাপ হয় আলমের সাথে। তাদের সমাজের লোকজনের চোখের আড়ালেই গড়ে উঠেছিল তাদের নীরব প্রেম। বস্তির জলের কলটা আলমের ঝুপড়ির পাশেই। সেখানে রোজ সকালে বহু লোকের মতো রাবিয়াও যেত জল ভরতে। একদিন ভোরবেলা সেখানে জল ভরতে গিয়ে দুর্বল রাবিয়া অজ্ঞান হয়ে পড়ে যায়। কয়েকজন ওকে ধরাধরি করে নিয়ে গিয়ে শুয়ে দেয় আলমের ঘরে। ভালো ছেলে হিসেবে বস্তিতে তার সুনাম। বেশ কিছু পরে রাবিয়ার জ্ঞান ফিরলে আলম তাকে যত্ন করে খেতে দেয়। সারা রাতের অভুক্ত রাবিয়া পুরো খাবারটা গোগ্রাসে শেষ করে ফেলে। আরও বেশ কিছু সময় পরে সুস্থ বোধ করলে ধীরে ধীরে বাড়ি ফিরে যায়। কিন্তু রাবিয়ার দুঃখে ভরা চোখ দুটো আলমকে ভুলতে দেয় না ওর কথা। রোজ অপেক্ষা করা শুরু করে আলম তার জন্য। ধীরে ধীরে লোকজনের কাছে খবর নিয়ে রাবিয়ার সব কথা জানতে পারে। মন কেঁদে উঠলেও আলম বুঝতে পারে না কি করবে সে। কেমন করে ওই দমবন্ধ জীবন থেকে বের করবে সে রাবিয়াকে। চারুর সাথে আলাপের পরে তার পরামর্শ মতন রাবিয়া গিয়ে লোকাল থানায় অভিযোগ জানিয়ে এসেছিল। কর্পোরেশনে কাজ করার সুবাদে চারুর নিজেরও কিছু যোগাযোগ ছিল। কিছুটা সেই সব, আর বাকিটা আলম তার ব্যবহারের সুবাদে এই রাবিয়া উদ্ধার অভিযানে বস্তির বেশিরভাগ মানুষের সহায়তা পায়। ততদিনে চারুর গাছতলার স্কুলও জমে উঠেছিল আলম আর রাবিয়ার উৎসাহে। তারাই জানিয়েছিল বস্তির মানুষদের চারুর কথা। সেই তখন থেকেই রাবিয়া চারুর বাড়িতে কাজ করে। চারুই বলেছিল ওকে, দুজনে মিলে কাজ করলে কিছুটা আয় বাড়বে, তাতে ওদেরই ভালো হবে। তবে তিনি এও বলেছিলেন যে রাবিয়া অন্য কোনো কাজ পেলেও তিনি খুশি হবেন। সেই রাবিয়া আর আলম যে আজ একা অবনীর যত্নের কোনো অভাব রাখবে না, সেটা মনে হয় আর বলার অপেক্ষা রাখে না। চারুর আওয়াজ ছাড়া এই বাড়ি বড় শূন্য লাগে অবনীর। তবুও পুরো বাড়িটাতে চারুর অস্তিত্ব তিনি অনুভব করতে পারেন। তাই তো মেয়ের কাছে গিয়ে থাকতে রাজি হননি। যতদিন বেঁচে থাকবেন চারুর স্মৃতি নিয়েই থাকবেন, এটাই তিনি স্থির করেছিলেন। রোজ ভোরে হাঁটার অভ্যাস চারুর সাথেই তৈরি হয়েছিল। সেই অভ্যাস তিনি ছাড়েননি। অনুভবের চারুকে সাথে নিয়ে বেরিয়ে পড়তেন ভোরের স্নিগ্ধ আলোর স্পর্শ নিতে। সময় কিন্তু তার নিজের প্রবাহেই চলে। দেখতে দেখতে চলে আসে চারুর মৃত্যুবার্ষিকী। রাধাও চলে আসে দুদিন আগেই সব ব্যবস্থা করতে। বাবাকে শাসন করে তার পায়ের ব্যথার কথা না জানানোর জন্য। রাবিয়া বলে, তোমাকে বলে তোমার চিন্তা বাড়াতে চাইনি গো। আর আমরা তো ছিলাম, সেরকম কিছু মনে হলে ডাক্তারবাবুকে খবর দিতাম। রাধা নিজেও জানে ওরা কোনো কিছুরই অভাব রাখবে না। তার মা যে এত ভালো কাজ করত সেটা ভাবলেই তার গর্ব হয়। অনুষ্ঠানের দিন সকালবেলা অনেকেই এসেছেন চারুর ফটোতে মালা দিয়ে তাকে শ্রদ্ধা জানাতে। বাবার পাশে রাধাও বসেছে পুজোয়। চারুর মালায় ভরা ফটোটার দিকে তাকিয়ে ওদের দুজনের চোখেই জল। নিজের অংশের কাজটুকু শেষ করে উঠতেই অবনী দেখতে পান ছেলেটিকে আবার। ঠিক তার পিছনেই বসেছিল। ভীষণ চেনা মুখ, কোথায় যে দেখেছেন তাকে। চলে যান নিজের ঘরে। পুরনো অ্যালবামগুলো ঘাঁটতে শুরু করেন তিনি। না, কোথাও এমন কোনো ফটো খুঁজে পান না যার সাথে এই ছেলেটার মুখ মেলে। কিন্তু আজকে তার জানতেই হবে ছেলেটির পরিচয়। তিনি আবার ফিরে যান অনুষ্ঠানের জায়গায়। তখনও বসে আছে ছেলেটি একইভাবে সেখানে। কিন্তু এত লোকের মাঝে কিছু জানতে চাওয়াটা সঠিক হবে বলে তার মনে হয় না। খুব ভালো করে ছেলেটার মুখের দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করতে থাকেন অবনী। অস্বস্তি হতে থাকে তার মনে না করতে পারার জন্য। ছেলেটা হয়তো বুঝতে পারে যে অবনী তার দিকেই তাকিয়ে রয়েছেন। সে মুখ তুলে তার দিকে তাকিয়ে হালকা হাসে। চমকে ওঠেন অবনী। তাড়াতাড়ি তার ঘরে যান আবার। নিজের কাঠের আলমারির কোণে থাকা একটা গোপন কুঠুরির দরজা বহু বছর বাদে খুলে যায়।
বের করে আনেন একটা অ্যালবাম তার কলেজ জীবনের। ওল্টাতে থাকেন পাতাগুলো পরপর। বহুদিন ব্যবহার না করার ফলে পাতাগুলো একদম জুড়ে ছিল একসাথে। একদম শেষের দিকে একটা পাতায় পেলেন একটা গ্রুপ ফটো, বন্ধুদের সবার একসাথে। আর কোনায় দেখা যাচ্ছে একটা মুখ। ফটোর অ্যালবামটা একদম চোখের সামনে তুলে নিয়ে দেখতে থাকেন। সেই মুখ, অবিকল সেই মুখ। অ্যালবামের ওই পাতায় রাখা একটা খাম, চিঠি সহ। অবনী তখন কলেজে পড়েন। কলেজের বন্ধুরা মিলেই গেছিলেন প্রথমবার মধুপুরে। সেখানে জল হাওয়া খুব ভালো, তাই তারা খুব আনন্দ করেছিলেন প্রথমবারের অভিভাবক শাসনবিহীন পরিবেশে। সেখানেই আলাপ হয় রমলার সাথে। যে গেস্ট হাউসে তারা থাকতো তারই কেয়ারটেকারের মেয়ে রমলা। এক মাথা ঝাঁকড়া চুল, শ্যামবর্ণ, শান্ত স্নিগ্ধ। কথাও বলে খুব ধীরে ধীরে। সব কিছু মিলে অবনী অন্যরকম আকর্ষণ অনুভব করেছিলেন রমলার প্রতি। তার বন্ধুরা তাকে বিদ্রূপও করেছিল ওরকম মেয়ের প্রতি তার আকর্ষণ দেখে। সেবার ফিরে আসলেও পরে বহুবার তিনি গেছেন সেখানে, একাই ঘুরে বেরিয়েছেন রমলাকে সাথে নিয়ে। কলেজ শেষ করে তিনি তখন ইঞ্জিনিয়ার। শেষবার গেছিলেন চাকরিতে জয়েন করার পরে, একটা প্রজেক্টে ট্রেনিংয়ে। সেই শেষবার দেখা হয়েছিল তার রমলার সাথে। ফিরে এসে কাজের জগতে ব্যস্ত হয়ে পড়েন। ধীরে ধীরে মুছে যায় রমলা তার স্মৃতির পাতা থেকে। সব মনে পড়ে যায় এতগুলো বছর পরে। অ্যালবামের উপর পড়ে থাকা খামটা তুলে নিয়ে চিঠিটা বের করে পড়তে থাকেন। শুনছ, চিরকালই তোমাকে এইভাবেই ডেকেছি, তাই চিঠিতেও তাই থাক। তুমি তো আমার বড় আপন, তাই তো তোমাকে মৃত্যুর আগে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারিনি। পারলে আমাকে ক্ষমা করো। রমলার কাছেও আমার হয়ে ক্ষমা চেয়ে নিও। পারিনি আমি ওকে ওর অধিকার ফিরিয়ে দিতে। তুমি যে ভুল করেছিলে তা শোধরানোর মতো মনের জোর বা সাহসিকতা দেখাতে পারিনি আমি। তবে চেষ্টা করেছি তোমার প্রথম সন্তানকে মায়ের আদর দেওয়ার, যদিও সবটাই তোমার অজান্তেই। মনে আছে, বিয়ের পরে তোমার সাথে যখনই মধুপুর গেছি, আমি রোজ বিকেলে বেরিয়ে পড়তাম একা একাই। তখন রাধা আমার পেটে। সেখানেই আমার আলাপ ছোট্ট অমলের সাথে। অবনী আর রমলার সন্তান অমল। ভারী মিষ্টি ছেলে, শান্ত স্বভাব, কথাও বলে আস্তে আস্তে, ঠিক তার মায়ের মতন। তোমার তো অজানা নাই রমলার স্বভাব। রমলার মুখেই জেনেছিলাম তোমার কথা। ভেবো না সে কোনোদিন তোমার প্রতি কোনো অসম্মান দেখিয়েছে। তোমার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা এখনও তার একই আছে। ওর মনের জোর দেখে আমি অবাক হয়েছি। একজন অবিবাহিতা মেয়ের গর্ভবতী হওয়াটা কোনো কালেই কোনো সমাজ মেনে নেয়নি। তাই তার যুদ্ধটা যে কতটা কঠিন ছিল তা তুমি পুরুষ হয়ে কল্পনাও করতে পারবে না। আমি তাকে কোনো দিনও জানাতে পারিনি নিজের পরিচয়। ভয় পেয়েছিলাম যদি সে নিজের অধিকার ফিরে চায়। অত বড় মন আমার নয় গো। তাই নিজের বিবেকের অনুরোধেই তার পাশে দাঁড়িয়েছিলাম। সবার অজান্তেই তাকে একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছি। সেখানে প্রতি মাসে পাঠিয়ে দিতাম অমলের নামে কিছু টাকা। তার পড়াশোনার খরচের দায়িত্ব তুলে নিয়েছিলাম নিজে। বারণ করেছিল আমাকে অনেক স্বাভিমানী রমলা, কিন্তু আমি কি করে মেনে নিতাম? কি করে সব কিছু জেনেও বসে থাকতাম চুপ করে? নিজের বিবেকের কাছে জবাবদিহি করারও তো প্রয়োজন ছিল। তুমি এই চিঠি পড়ছো মানে তোমার আর অমলের দেখা হয়েছে। আমার শেষ ইচ্ছে তুমি আর রমলা এখন থেকে একসাথেই ভোরবেলার আলো উপভোগ করো। রাধার কথা ভাবছো কি? ভেবো না, রাধা আমার মেয়ে, আমি ওকে চিনি। রমলা আর অমল ওরও অচেনা নয়। ওকেও আমি নিয়ে গেছিলাম ওদের কাছে শেষবার। আলাপ করিয়ে দিয়ে এসেছিলাম, জানিয়েছিলাম ওদের আসল পরিচয়। আঘাত পেলেও ও তো আমাদেরই সন্তান। বুঝেছিল, সময় নিলেও বুঝতে পেরেছিল আমাদের দুজনের ভুল। অমলটা বড় ভালো হয়েছে জানো। ওকে ডেকে নাও তোমার কাছে। ছেলেটা WBCS-এর জন্য পড়ছে। নিশ্চয়ই ভালো রেজাল্টও হবে ওর। সমাজের জন্য কিছু করার আশা রাখে সে। এবার তোমার পালা। রমলাকে ওর যোগ্য সম্মান দিও। আর অমলকে বলবে ওর এই স্বার্থপর মাকে যেন ক্ষমা করে দেয়। ইতি তোমার চারু। চিঠিটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে থাকেন অবনী। তিনি যে এত বড় একটা ভুল করেছিলেন তার মনেও হয়নি। ওই একদিনের ভুল একজন নির্দোষ মা এত বছর ধরে বয়ে বেড়াচ্ছে, সেটা ভেবেই নিজেকে ধিক্কার দিতে থাকেন বারবার।
অবাক হন চারুর কথা ভেবেও। এত বছরে চারু এতটুকুও তাকে অনুভব করতে দেননি যে সে নিজে তার বুকের ভেতরে কতটা কষ্ট চেপে রেখেছিল। একদিনের জন্যও তিনি বোঝেননি ভালোবাসার কোনো ঘাটতি। মেয়ে এসে যে কখন তার পাশে দাঁড়িয়েছিল তিনি বুঝতে পারেননি। বাবার গায়ে হাত বুলিয়ে রাধা বলে, চলো বাবা, অমল বসে আছে মায়ের ঘরে। তোমার জামাই নিয়ে আসছে মণিমাকে। আজকের থেকে ভালো দিন আর হবে না, মায়ের শেষ ইচ্ছেকে সম্মান জানানোর। মেয়ের হাত ধরে এগিয়ে যায় অবনীতার ফেলে আসা অতীতের দিকে, যার সাথে কাটাবেন কিছু আগামী ভবিষ্যৎ। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।